ভারতে প্যারালাল সিনেমা বা সমান্তরাল সিনেমার পুরোধা ব্যক্তিত্ব এবং নিউ ওয়েভ সিনেমা বা যাকে আমরা নবতরঙ্গ চলচ্চিত্র বলি, সেই জগতের পুরোধা ব্যক্তিত্ব শ্যাম বেনেগাল আমাদের ছেড়ে চলে গেলেন। গত 14ই ডিসেম্বর তার 90 বছরের জন্মদিন তিনি পালন করেছিলেন শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, কুলভূষণ খারবান্দার মতো তার প্রিয় শিল্পীদের সান্নিধ্যে। শ্যাম বেনেগালের 50 বছরের বর্ণময় চলচ্চিত্র জীবন নিয়ে আজ আমরা আলোচনা করব, ফিরে দেখব তার ছবিগুলোকে। আমার সঙ্গে রয়েছেন শান্তনু চক্রবর্তী। শান্তনু, 1974 সালে অঙ্কুর ছবিটা দিয়ে শ্যাম বেনেগাল আমাদের চমকে দিয়েছিলেন। সেই ছবি ভারতীয় চলচ্চিত্রে এক নতুন ঘরানা তৈরি করেছিল মনে হয় আপনার? না, আমি যেটা বলবো মানে শ্যামের হাতে যেটা হলো সেটা হিন্দি সিনেমা বা বলিউড সিনেমা, বলিউড বলবো না, হিন্দি সিনেমার দ্বিতীয় নিউ ওয়েভ বা দ্বিতীয় নবতরঙ্গ। প্রথম নবতরঙ্গটা ভুবন সোম দিয়ে শুরু হয়েছিল। মানে শ্যামকেও আমি বলতে পারি খানিকটা ভুবন সোমের উত্তরাধিকারটা নিয়ে উনি আসছেন। এবং শ্যাম ভুবন সোম শুরু করার আগে, মানে শ্যাম তার অঙ্কুর করার আগে অন্তত ভুবন সোমের অনুপ্রেরণাতে বেশ কিছু ছবি হয়ে গেছে। মনিকাউল অন্তত 3-4টে ছবি করে ফেলেছেন, কুমার শায়ানি ছবি করেছেন। শ্যাম বরং ছবি করতে আসছেন কিন্তু শ্যামেরও তুলনায় একটু বেশি পরিণত বয়সে, মানে প্রায় 40 পেরিয়ে শ্যাম প্রথম ছবি করছেন। তার আগে উনি ডকুমেন্টারি করেছেন, প্রচুর বিজ্ঞাপনী ছবি করেছেন। মানে ক্যামেরা বা অডিও ভিজুয়ালটা তার একদম হাতের মুঠোয় ছিল, কিন্তু কাহিনী চিত্র প্রথম করছেন অঙ্কুরে। এবং তারপরে যেটা হলো মানে শ্যামের প্রভাবটা হচ্ছে তার পরবর্তী জায়গায়, মানে এই যে দ্বিতীয় নিউ ওয়েভটা হলো সেটার বিস্তারটা অনেক বেশি এবং মানে অনেক বেশি মানুষ এলো শ্যামের দেখা দেখি বা শ্যামের পরবর্তী সময় যারা বলিউড সিনেমা বা হিন্দি সিনেমার চেহারাটা অনেক দূর পাল্টে দিল, মানে যেটা প্রায় 80 দশকের শেষ অবধি চলবে। না, নিউ ওয়েভের সূচনা যদি ভুবন সোমের হাত ধরে হয়ে থাকে বা মৃণাল সেনের হাত ধরে হয়ে থাকে, তাহলে সেই নিউ ওয়েভটাকে আরো অনেকখানি প্রসারিত করলেন। আমি ওজনে বলছি যে ওটাকে দ্বিতীয় নিউ ওয়েভ ধরে বলছি। কিন্তু প্যারালাল ছবি বলতে আমরা যা বুঝি আর কি, মানে প্যারালাল সিনেমা, সেটা কি অঙ্কুরের হাত ধরেই শুরু হলো বলবেন? অনেকটা, কারণ এখানে বিস্তারটা অনেক বেশি আর কি, অনেক বেশি পরিমাণে ছবি তৈরি হতে শুরু করলো এবং অনেকে চলে এলেন। আমরা বেশ কিছু নাম পেয়ে যাচ্ছি, আমরা কেতন মেহতা পাচ্ছি, আমরা সাই পারাঞ্জপে পাচ্ছি, আমরা সৈয়দ মির্জাকে পাচ্ছি, আমরা সৈয়দ মির্জাকে পাচ্ছি। শ্যামেরই সিনেমাটোগ্রাফার ছিলেন গোবিন্দ নিয়ালেনি, আমরা গোবিন্দ নিয়ালেনিকে পাচ্ছি। এই একটা বড়, মানে আমি বলবো যে 80 দশকে শ্যাম মোটামুটি পরপর যে কটা ছবি করলেন, অঙ্কুর, তারপরে নিশান্ত, তারপরে মন্থন, তারপরে ভূমিকা, এবং তারপরে 80 দশকে শ্যামও খানিকটা বদলালেন এবং শ্যামের সঙ্গে সঙ্গে বেশ কিছু পরিচালক একসঙ্গে এলেন, তরুণ বেশ কয়েকজন পরিচালক। এবং নিউ ওয়েভের ধাক্কাতে মূল ধারাটাও কিছু অনেকটা প্রভাবিত হলো। কিন্তু কুমার শায়ানি বা মনিকলের মতো যারা একটু আর্ট হাউস ফিল্মটা খুব কড়া ধাতের আর্ট হাউস ফিল্ম, মানে যাকে তারা কোনো রকম আনকম্প্রোমাইজিং, একদম তাই, মানে ওরা কি হয়েছে, ওরা সেই অর্থে মূলধারা থেকে একদম আলাদা একটা কোথাও ধারা, এবং যার ফলে তারা অনেকটা, আমি বলবো মাইনরিটি সিনেমার একটা জায়গা ছিল, নিশ দর্শকদের, একদম নিশ দর্শকের জন্য মাইনরিটি সিনেমা। তার এবং সেখানে কোথাও আপনি যেটা বললেন আনকম্প্রোমাইজিং আর কি, যে আমি কোথাও কোনো কিছু কোনো জায়গায় আপোষ করব না, সেইখানে স্টোরি টেলার শ্যাম বেনেগাল। এক্স্যাক্টলি, এই স্টোরি টেলার শ্যাম বেনেগাল, এবং অথচ তার ছবিতে সমাজ বাস্তবতার যে জায়গাটা সেটাও কিন্তু কখনো হারিয়ে যায়নি, সেটাকে সরিয়ে রেখে তিনি স্টোরি টেলার হননি। মানে এই দুটোকে তিনি যে একসঙ্গে নিয়ে গেছেন, ফিউশন যেটা করা যেটা সেটা উনি ঘটিয়েছেন। মানে যেটা শ্যামের সম্পর্কে বলা হতে শুরু করলো আর কি 80 দশকে, উনি যখন শশী কাপুরের প্রযোজনাতে পরপর ছবি করলেন, কলযুগ করলেন, জুনুন করলেন, তো তখন বলা হলো যে শ্যাম বোধহয় একটু আপোষের রাস্তায় চলে যাচ্ছেন। তখন তাকে মিডল অফ দ্য রোড, মধ্যপন্থী পরিচালক হিসেবেও বলা হতে লাগলো। কিন্তু আপনি যেটা বললেন, এই যে জায়গাটা, যে সমাজ বাস্তবতার জায়গাটা, আর তার একটা মানে সবসময় ভারতীয় ঐতিহাসিক প্রেক্ষাপটটা কোথাও না ভোলার যে জায়গাটা, সেটা কিন্তু থেকেই গেছে আর কি। এবং আমি একটা খুব ইন্টারেস্টিং জায়গা আমার শ্যামের মনে হয় আর কি, যে শ্যাম একটা সার্ভাইভিং এর ব্যাপার আছে তো, মানে আমরা যেটা দেখলাম যে 80 দশকের শেষে কিন্তু শ্যামের সঙ্গে যারা শুরু করেছিলেন তারা অনেকেই কিন্তু থেমে গেলেন। শ্যাম থামেননি, তার একটা কারণ হচ্ছে শ্যাম কিন্তু নানাভাবে নানা ধরনের ছবি করেছেন, এবং ওই ফান্ডিং এর ব্যাপারটা, যে শ্যাম মন্থনে ক্রাউড ফান্ডিং এর ছবি বানিয়েছিলেন, মানে ভারতের প্রথম ক্রাউড ফান্ডিং এর ছবি আর কি, যেটা একদম আপনার গুজরাটের যারা, আমি বলবো দুগ্ধ চাষী যারা, মানে দুগ্ধ সমবায়ের এরা, মিল্ক ফার্মাররা, তারা মানে প্রত্যেকে 5 লক্ষ মিল্ক ফার্মার 2 টাকা করে দিয়ে 10 লক্ষ টাকা হলো তার পুঁজি ছবি করার।
তো সেই শ্যামই কিন্তু বড় প্রযোজনা হাউস এবং সরকারি টাকায় ছবি করার ব্যাপারটা কিন্তু 80 দশকে অনেকটা থেকেছেন। কিন্তু আমি বলবো যে সেই সময় শ্যাম যখন ছবি করছেন, পশ্চিমবঙ্গ সরকারের হয়ে শ্যাম ছবি করলেন আরোহণ, যেটা একেবারেই ওই ভূমি সংস্কার বা বর্গাদার অপারেশন বর্গা তার একটা প্রচারমূলক ছবি, বা তারপরে উনি তারপরেও করেছেন মানে মান্থানকেও তো আপনি প্রচারমূলক ছবির মধ্যে ডেফিনেটলি বা তারপরে করেছেন উনি হ্যারি ভ্যারি করেছেন, উনি তারপরে অনেক পরে মানে এই মিলেনিয়ামে উনি করেছেন রাজ্যসভা টিভির জন্য করেছেন সংবিধান। মানে আমি এই অনেকগুলো মানে গ্যাপগুলোর ভেতরে গ্যাপ, হ্যাঁ রেলের জন্য যাত্রা করেছেন। তো কিন্তু এইগুলোর ক্ষেত্রে পাশাপাশি ধরুন 53 এপিসোডে উনি ভারতে খোঁজ বানিয়েছেন। না আমি যেটা বলতে চাইছিলাম যে এই ছবিগুলোর ক্ষেত্রেও মানে উনি যখন প্রচারমূলক ছবি করছেন একদম মানে সেই অর্থে তার একটা বিশেষ উদ্দেশ্য আছে, সেইটার ক্ষেত্রেও তিনি কিন্তু একটা কোথাও একটা ডায়ালেকটিক বুনে দিতে পারেন ওই গল্পটার ভেতরে। ওই গল্প বলে আপনি স্টোরি টেলার শ্যামের কথা বলছিলেন, এই স্টোরি টেলার শ্যাম কিন্তু ওই দান্দিকতাটা বুনে দিতে পারেন কোথাও, যার ফলে কোনো সময় সেই ছবিটা মানে আপনি জানেন যে এটা একটা প্রচারমূলক ছবি, কিন্তু আপনি যখন ছবিটা দেখছেন আপনি ভীষণভাবে ইনভলভ হয়ে যাচ্ছেন। এইটা হচ্ছে শ্যামের বৈশিষ্ট্য। উনি তো প্র্যাকটিক্যালি গল্প বলারও ছবি বানিয়েছেন। আপনি যদি সিরাজ কি সাতোয়া ঘোড়া বলেন, ওটা কিন্তু গল্প বলার ছবি। আমি বলছি যে উনি যখন এই সময় এই মিলেনিয়ামে এসে একটু পপুলার জ্বরের একটা ছবি বানালেন, ওয়েলকাম টু সাজ্জানপুর। ইভেন উনি যখন ওয়েলডান আব্বার মতো একটা ছবি বানাচ্ছেন, সেটা সমসাময়িক রাজনীতি নিয়ে স্পুফ, কিন্তু সেখানে ওই ন্যারেটিভের খেলাটা থাকছে আর কি। ফলে গল্প বলার মানে স্টোরি টেলার শ্যাম একটা আমি বলবো যে সেই জন্য ভীষণ ইউনিক। মানে এই ওর সঙ্গেও যারা ছবি করা শুরু করলেন এবং ওর পরে যারা এসে ছবি করা শুরু করলেন এবং থেমে গেলেন, তারা কেউই ঠিক ওই জায়গাটাতে পৌঁছননি, মানে স্টোরি টেলার শ্যামকে ঠিক ছুঁতে পারেননি। ঠিকই। আচ্ছা, বিশেষভাবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে নারী চরিত্র। শ্যাম বেনেগালের ছবিতে অঙ্কুর থেকেও যদি আমরা শুরু করি, একদমই, এবং তারপরে নিশান্ত বলুন, ভূমিকা বলুন, ভূমিকাটাই আমি বলবো যে ভূমিকাতে প্রোটাগনিস্ট হিসেবে না, এখানেও অঙ্কুরও আপনি শাবানা আজমিকে প্রোটাগনিস্ট বলবেন নিশ্চয়ই, বা নিশান্ত তাকে ঘিরে একটা এক্সপ্লয়টেশনের চেহারা, কিন্তু একেবারে কেন্দ্রীয় চরিত্র হিসেবে নারী, এবং মানে তাকে নিয়েই এবং তার নানা টানাপোড়েন। এবং যেখানে ভূমিকাতে যেটা হচ্ছে, ভূমিকাতে তো সেটা তো প্রায় সেমি বায়োপিক বলা যেতে পারে, কারণ উনি ওই হানসা ওয়াদকার একজন মারাঠি 40-এর দশকের মারাঠি স্টেজ এবং ফিল্মের একজন বড় অভিনেত্রী, তার জীবনী, এবং তার জীবনী মানে তিনি একটা পুরোটা সময় আর কি, তার কেরিয়ারের পুরোটা সময় খুব ছোটবেলাতে সে সময় যেরকম হতো আর কি, খুব ছোটবেলাতেই তিনি চলে আসছেন, প্রফেশনাল জীবনে চলে আসছেন, নানা ধরনের এক্সপ্লয়টেশন, পুরুষের সঙ্গে এক্সপ্লয়টেশন, কিন্তু তারপরে তার অ্যাসপিরেশনের একটা জায়গা, এই মেয়েদের অ্যাসপিরেশনের জায়গাটা, এটা কিন্তু শ্যামের ছবিতে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আপনি যদি মান্ডির কথা বলেন, মান্ডির ক্ষেত্রে কিন্তু সেটাই আছে, মান্ডির তো মেয়েদেরই ছবি, মানে সেখানে তো আপনি বলবেন পুরুষের চরিত্রগুলো প্রায় ক্যামিও প্রত্যেকেই, মানে শ্যাম কিন্তু ওখানে শ্যামের যেটা স্টার কাস্টিং আর কি, তারা কিন্তু প্রায় সবাই ওখানে আছে, কিন্তু তারা সবাই ক্যামিও। ঠিক, এবং তার পরের যে 3টে মানে ত্রয়ী ছবি তিনি করলেন আর কি, সেটা হচ্ছে জুবেদা, সরদারি বেগম এবং মাম্মু। হ্যাঁ, মাম্মু দিয়ে শুরু বোধহয়, মাম্মু, তারপরে সরদারি বেগম, তারপরে জুবেদা। 3টেতেই কিন্তু প্রোটাগনিস্ট হচ্ছেন মুসলিম নারী। একদম, মানে এইটা আপনি কটা আমাদের ভারতীয় পরিচালকের মানে ভারতীয় সিনেমাতে ভারতীয় মুসলিম এই জীবনটাই ভারতীয় সিনেমাতে ভীষণ স্টিরিওটাইপ একটা জায়গা থেকে এসছে। সেখানে মুসলিম সমাজের ভেতরে ঢোকা এবং একটা মুসলিম মধ্যবিত্ত জীবন আপনি দেখবেন ভারতীয় সিনেমাতে প্রায় আসেনি, এটা কিন্তু শ্যাম আনলেন। মাম্মতে আমরা দেখছি, মাম্মতে আমরা সেটা ভীষণভাবে দেখছি। মাম্মতে আর একটা যেটা ইন্টারেস্টিং জায়গা হচ্ছে, একটা খুব সূক্ষ্মভাবে খুব সাটল ওয়েতে ভারত পাকিস্তানের সম্পর্কের জায়গাটা, বা এই যে বিভাজন এবং দুপারে যে একই মানুষ, এই দুপারে একই মানুষ, এখন যে প্রসঙ্গটা এই বাংলাদেশ বা নানা ঘটনাতে যেটা এখন আরো বেশি প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে আর কি, সেটা কিন্তু আমি বলবো মাম্মু, সরদারি বেগম, জুবেদা এখনো ভীষণ রকম ভাবে প্রাসঙ্গিক। আর একটা জিনিস খুব মনে হয়, সেটা হচ্ছে শ্যাম বেনেগালের ছবিতে অভিনয় করার পরে যে উচ্চতায় পৌঁছে গেলেন, সেটা শাবানা আজমি, স্মিতা পাটিল, ওম পুরী, নাসিরুদ্দিন শাহ, কুলভূষণ খারবান্দা, অমরিশ পুরী, এরা প্রত্যেকেই একটা মানে ছবির জগতে তাদের নিজেদের একটা জায়গা তৈরি করে নিলেন। শ্যাম বেনেগালের ছবি দিয়ে তাদের হাত ধরে শুরু হলো। আবার পাশাপাশি যারা তখন স্টারডামে পৌঁছে গেছেন, সেটা রেখা বলুন, সেটা কারিশমা কাপুর বলুন, যখন যিনি আছেন তাদেরকে তিনি যখন কাস্ট করেছেন, ব্যবহার করছেন, শশী কাপুর, তাদেরকে তিনি নিয়ে আসছেন অভিনেতা হিসেবে।
মানে এইটাকে আপনি কিভাবে দেখেন? মানে অনেকে এটা মনে করতে পারে যে সেলিব্রিটির জন্য ছবি যাতে আরো বেশি বিক্রি হয়, আরো বেশি চলে, এইটার কারণে। আপনি রেখার কথা যদি বলেন, রেখা তো এতে এলেন, কলযুগের রেখাও ছিলেন, শশী কাপুরও ছিলেন। সেখানে রেখাকে কিন্তু ব্যবহারের জায়গাটাতে কলযুগটা কিন্তু একটা জায়গা আমরা মনে রাখতে হবে, কলযুগে কিন্তু উনি মহাভারতের পুরো ন্যারেটিভটা, স্ট্রাকচারটা ব্যবহার করছেন। কিন্তু একটা বা দুটো বাণিজ্য ব্যবসায়িক পরিবার তাদের দ্বন্দ্বের জায়গা থেকে সেটা কিন্তু কুরু পাণ্ডবের দ্বন্দ্ব কোথায় হয়েছে, একদম আধুনিক মহাভারত। এবং সেখানে কিন্তু রেখা দ্রৌপদীর ভূমিকায় আধুনিকভাবে ন্যাচারালি সেই জায়গাতে, সেই চিত্রনাট্যের জায়গাতে তাকে রেখেছে। এবং রেখা সেখানে ভীষণ প্রয়োজনীয় মনে হয়েছে রেখাকে। মানে রেখা কোনো সময় মনে হয় যে রেখা শুধু সেলিব্রিটির জন্য এসছে, এবং রেখাকে সেই অভিনেত্রী রেখাকে এবং প্র্যাকটিক্যালি অভিনেত্রী রেখাকে বলতে গেলে কলযুগে আবিষ্কার করা হলো, যার পরে কিন্তু লোকে অনেকভাবে রেখাকে ব্যবহার করলেন, মানে উৎসবে বলুন বা অন্যান্য আরো কিছু ছবিতে। জুবেদার ক্ষেত্রে কারিশমাও কিন্তু কারিশমা তার আগে যে ধরনের ছবি করেছে, মানে রাজা হিন্দুস্তানি কারিশমা আর জুবেদার কারিশমা আপনি যদি পাশাপাশি রাখেন আর কি, এবং সেই অর্থে কারিশমা কিন্তু তারপরে আমাদের ছবি বদলে গেল, ফলে কারিশমাকে আর অতটা ব্যবহার করা হয়নি, যেটা রেখার তুলনায় অনেকটা সুযোগ পেয়েছে পরবর্তী সময়ে। আচ্ছা, ডকুমেন্টারি মেকার শ্যাম বেনেগাল, সেই শ্যাম বেনেগালকে কি আমরা যে বায়োপিক গুলো উনি তৈরি করেছেন, সেটা নেহেরু, নেতাজি, মহাত্মা গান্ধী এবং একেবারে শেষে তার শেষ ছবিটা হচ্ছে মুজিবকে নিয়ে, হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা বাংলাদেশ তৈরি হচ্ছে, নতুন রাষ্ট্র তৈরি হচ্ছে, এইটার মধ্যে কি ওই ডকুমেন্টারি মেকার শ্যাম বেনেগাল তাকে আমরা আবার নতুন করে পাচ্ছি? অবশ্যই ডকুমেন্টারি, আমি এটা বলবো শুধু বায়োপিক বলে নয়, ডকুমেন্টারি মেকার শ্যাম বেনেগাল কিন্তু সবসময় থেকেছেন, মানে তার সব ছবিতেই থেকেছেন। মানে আমি একটা অঙ্কুরের একটা ছোট্ট গল্প বলতে পারি আর কি। শ্যাম বেনেগাল, শাবানা আজমির একটা ইন্টারভিউ দেখছিলাম সাম্প্রতিক একটা ইউটিউব চ্যানেলেই কোথাও, সেখানে শাবানা বলছেন যে শাবানা তো কনভেন্ট শিক্ষিতা, মানে ইংরেজি ছাড়া খুব ভালো কথাই বলতে পারেন না, আর গ্রাম, মানে ভারতের গ্রাম চেনেনি না আর কি। সেখানে শ্যামের তার প্রথম ফার্স্ট ব্রিফ ছিল হচ্ছে যে তুমি 4 দিন গ্রামটা ঘোরো, শুধু গ্রাম ঘোরো, একদম একা ঘোরো, আমরা কেউ থাকবে না, ইউনিটে কোনো লোকজন থাকবে না, তুমি গ্রাম ঘোরো, গ্রামের লোকদের সঙ্গে কথা বলো, কমিউনিকেট করো, করে তুমি যে লোকটা হবে সেই লোকটাকে নিয়ে আমি শ্যুট করবো। তিনি সেটা এর ক্ষেত্রেও করেছিলেন। আমাদের মান্থানের সময় নাট্য ব্যক্তিত্ব হিসাবে গিরিশ কান্নার তো তখন রীতিমতো প্রতিষ্ঠিত, কিন্তু শ্যামের মনে হয়েছিল যে এই লোকটা ক্যামেরা চেনে না, মানে ফিল্ম অ্যাক্টিংটা তার তখন মনে হয়েছিল আর কি। যেটা আমি শুনেছিলাম আর কি, যে ওকে 3-4 দিন একদম রোদে বসিয়ে রাখতেন, মানে তুমি মানে এইটা ওই ঘাম, ওই ধুলো, ওইটা শুদ্ধ তুমি এসো আর কি। ফলে ডকুমেন্টারি এই ব্যাপারটা বলে শ্যামের ভেতরে থেকেইছে। বায়োপিকে মানে মেকিং অফ মহাত্মার কথা যদি বলি, আর তার পাশাপাশি নেতাজি ফরগটন হিরোকে যদি রাখি, তাহলে পরে কোন ছবিটা আপনার মনে হয় যে অনেক বেশি মূল যে মানুষটি আর কি তার কাছাকাছি যেতে পেরেছেন, বা তার অনেকগুলো জায়গাকে ধরার যে বিষয়টা? নেহেরুর ছবিটা আমি দেখি, ফলে আমি জানি না, কিন্তু এই দুটো ছবি আমি দেখেছি। আপনার কি মনে হয়, মানে এই দুই আইকন, মানে আমাদের মহাত্মা গান্ধী এবং নেতাজি, এটা একটা মজার জায়গা। মানে আপনি যদি পলিটিক্যালিও দেখেন আর কি, যে আমাদের ভারতীয় স্বাধীনতা সংগ্রামের যে 3 জন নায়ক আর কি, এবং যে 3 জন নায়কের ভেতরে নানা রকম টানাপোড়েন আছে। গান্ধী নায়ককে নিয়েই তিনি করেছেন ছবি, 3 জন নায়ককে নিয়েই ছবি করেছেন। এবং উনি যখন মেকিং অফ গান্ধী বানাচ্ছেন, সেখানে মেকিং অফ মহাত্মা বানাচ্ছেন। মেকিং অফ মহাত্মার ক্ষেত্রে কিন্তু শ্যামের খানিকটা অ্যাডভান্টেজ ছিল, উনি কিন্তু পুরো মানে উনি কিন্তু গান্ধী বানাচ্ছেন না, উনি মেকিং অফ মহাত্মা বানাচ্ছেন, মহাত্মা হয়ে ওঠা। ফলে ভারতবর্ষে আসার আগে ছবিটা শেষ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে থাকার সময় মহাত্মা, বোস যে ফরগটন হিরো, সেখানের ক্ষেত্রে কিছুটা তিনি একটা ওই মিথিক্যাল বোস, মানে সুভাষচন্দ্রের সঙ্গে তো একটা মিথোলজির একটা মিথিক্যাল ফিগার হয়ে গেছেন এখন। মানে এখনো ভারতবর্ষে বহু লোক বিশ্বাস করেন যে সুভাষচন্দ্র বেঁচে আছেন। তাকে ঘিরে যে মিথোলজিটা, ওটার ক্ষেত্রে খানিকটা আমার মনে হয়েছে কোথাও একটা ওই মিথিক্যাল সুভাষকে উনি কোথাও রেখেছেন। ডেফিনেটলি সেখানে প্রামাণ্যতা আছে, অনেক গবেষণা আছে, মানে একজন রাজনৈতিক নায়ককে দেখাচ্ছেন, কিন্তু তার ভেতরে কোথাও একটা, মানে আপনি যদি কম্প্যারিজনে আসেন মেকিং অফ মহাত্মা এবং সুভাষে, তাহলে আমি বলবো যে মেকিং অফ মহাত্মাটা অনেক বেশি প্রামাণ্য, কারণ সেখানে তার স্প্যানটা তুলনায় ছোট। এখানে তিনি অনেকটা বড় সুভাষচন্দ্রকে দেখিয়েছেন, ফলে সেখানে কিছু কিছু লুজ এন্ডস থেকেছে। ঠিকই। আর যখন এই জয়েন্ট কোলাবোরেশনে মুজিবকে নিয়ে যে ছবিটা হচ্ছে, সেখানে বোধহয় তিনি তখন বেশ
অসুস্থ এবং যথেষ্ট বয়স অনেকটাই বেশি ছিল, সেখানে আমার মনে হয়েছে যে এই মুজিবে মানে আমরা শ্যাম বেনেগালকে ঠিক পাচ্ছি না। আচ্ছা, শ্যাম বেনেগালের মধ্যে মানে তিনি তো অনেকটা আগের যুগের মানুষ, আপনার কি কোথাও মনে হয় যে নেহরুভিয়ান যে রাজনীতি তার একটা খুব বড় প্রভাব ছিল? ভীষণ আমার মনে হয়েছে মানে নেহরু ওনার ভেতরে থেকে গেছে সবসময়। আমি একটা সাম্প্রতিক একটা ইন্টারভিউ, বলতে গেলে ওটা বোধহয় শেষ ইন্টারভিউ, সেখানে উনি বলছিলেন আর কি যে নেহরুর রাজনীতি উনি সবসময় সমর্থন করছেন তা নয় হয়তো, কিন্তু এই যে নেশন বিল্ডিং এর মানে নেহরু যে নেশন বিল্ডিং এর, ইন্ডিয়ান নেশন বিল্ডিং এর যে প্রতীক যে নেহরু আর কি, সেই নেহরুর প্রতি ওনার একটা সবসময় শ্রদ্ধা থেকেছে। এবং ডিসকভারি অফ ইন্ডিয়া এটা কোথাও একটা ডেফিনেটলি ভারতীয় ইতিহাসের প্রতি তার ট্রিবিউট তো বটে, এটা নেহরুর প্রতি একটা ট্রিবিউট কোথাও আর কি। চলচ্চিত্রকার হিসেবে সেন্সর বোর্ডের সঙ্গে কিন্তু শ্যাম বেনেগালের একাধিক ছবি নিয়ে ঝামেলা হয়েছে, হ্যাঁ। তো সেই হিসেবে যখন উনি সেন্সর বোর্ডের চেয়ারম্যান হলেন, সেটা কিন্তু নরেন্দ্র মোদী সরকারের মান্ডির ক্ষেত্রে তো মানে ভীষণ মান্ডির ক্ষেত্রে তো মানে অশ্লীলতার অভিযোগও উঠেছিল। ফলে উনি জানেন যে সেন্সর বোর্ডের সঙ্গে কি ধরনের ঝামেলা হয় বা সেন্সর বোর্ড কি ধরনের কাজকর্ম করে, তো সেইটাকে উনি বদলানোর চেষ্টা করেছিলেন। তার একটা বড় কাজ আছে, সেই ব্যাপারটাকে আপনি একটু যদি বলেন। ওনার চেয়ারম্যানশিপের পর থেকে ভারতীয় সেন্সর বোর্ড কিন্তু তুলনায় অনেক বেশি, মানে এখন আমরা যে ধরনের ছবি দেখি মুক্তি পেয়ে যায়, আমরা ভাবতেই পারি না যে এই ছবিটা 20 বছর আগে মুক্তি পেতে পারতো আর কি। এটা আমি বলবো যে এটা শ্যাম বেনেগালের অবদান কোথাও একটা। ফলে উনি কিন্তু সবসময় সময়ের সঙ্গে কানেক্ট করে গেছেন একদম। এবার একটা যুগ শেষ হয়ে গেল শ্যাম বেনেগালের সঙ্গে সঙ্গে, কিন্তু শ্যাম বেনেগালের যে কাজগুলো লিগ্যাসিটা ভীষণভাবে থেকে যাবে, এটা কিন্তু থাকবে। মানে শ্যাম বেনেগাল অতীত হবেন না। হ্যাঁ, মানে তার প্রভাবের জায়গাটা তো অনেকগুলো জায়গা, তিনি অনেকগুলো মাধ্যমে কাজ করছেন, তিনি অ্যাড ফিল্মে টেলিভিশনে কাজ করছেন। আরো একটা যে মজার সেটা হচ্ছে ওনার যে বিজ্ঞাপনের জগৎ দিয়ে শুরুটা, কপিরাইটার হিসেবে তো তিনি চাকরি করছিলেন। প্রিয়তম পরিচালক, ভারতীয় পরিচালক তিনি বরাবর বলে এসেছেন সত্যজিৎ রায়, এবং সেখানে কোথাও তিনি একেবারে তার কেরিয়ারের জায়গাটা কোথাও সত্যজিৎ রায়ের মতোই আর কি, একদম বিজ্ঞাপনের জগৎ থেকে সিনেমাতে চলে আসে। সেটা ওনার মুখেই শুনেছি আর কি, যে এই সুযোগটা উনি পেয়েছিলেন কিন্তু ওনার যিনি বস ছিলেন আলেক পাদম সিং, তিনি যেহেতু থিয়েটার জগৎ নিয়ে বেশি ব্যস্ত থাকতেন, সেই জন্য ওই বিজ্ঞাপনী ছবি করাতে যে হাত পাকানো, সেই সুযোগটা উনি অনেক বেশি পেয়েছিলেন। তার নিজের পছন্দের ছবি করে যাওয়া এবং মানে সেইভাবে সক্রিয় থাকার জন্য, মানে আমার তো সার্ভাইভ করাটা তো খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এবং যে কারণে কিন্তু উনি যে ওই যে অন্যরকম কাজগুলো করছেন, সেইগুলো কিন্তু তার যখন নিজের কাজটা করছেন তার ভেতরে সেটা কিন্তু আসছে, এবং এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে আমি যখন বিজ্ঞাপনের ছবি করি তখন কিন্তু আমাকে খুব কম সময়ের মধ্যে লোককে অনেকটা মেসেজ দেওয়ার ব্যাপার থাকে। তার ছবির ক্ষেত্রে কিন্তু অনেক কম কথা বলে একটা দৃশ্য আমি তৈরি করব কি করে, যেখানে আমার সংলাপ কম থাকবে, কিন্তু আমি যা বলতে চাই সেটা আমি বলতে চাইছি, সেইটা কোথাও আমার মনে হচ্ছে মানে এই যে ডকুমেন্টারি মেকার বা বিজ্ঞাপনী ছবি যারা অ্যাড ফিল্ম মেকার শ্যাম বেনেগাল, সেটা কোথাও এখানেও তার ছবিকে কোথাও প্রভাবিত করেছে আর কি। ঠিক, শ্যাম বেনেগাল প্রয়াত হয়েছেন ঠিকই, কিন্তু শ্যাম বেনেগালের যে ছবি, তার যে লিগ্যাসি, সেটা কিন্তু থাকবে বহুদিন।